সুপ্রিয় দর্শক, দ্য ক্যাপিটাল ভয়েস আয়োজিত ডাকসু গোছবে আপনাদের স্বাগতম। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাই ২ দিন আগে আপনার ফোন হারিয়ে যাওয়ার পর বেশ কিছু রোমাঞ্চকর ছবি সামনে আসে, কিছু ইনফরমেশন আসে। এ নিয়ে আসলে কি বলবেন? আসলে দেখুন এটি একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কিছু ব্যক্তিগত বিষয় ছিল যেগুলো আ আসলে সামনে চলে আসে। ফোন চুরি হয় এবং পরবর্তীতে ওই আমার আইডি থেকে অ্যাক্সেস করে তখন কিছু ব্যক্তিগত কিছু যেগুলো আমার প্রোফাইলে অনলাইনে করে দেওয়া ছিল সেগুলো ফাঁস হয়ে যায়। তো আমি দেখেন আমি এটা বলব না যে ছবিগুলো আমার পোস্ট করা নয়। ছবিগুলো অবশ্যই আমার পোস্ট করা এবং এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, যা হয়েছে তা আপনারা সবকিছু দেখেছেন। আমি সেটা ওন করি এবং অ্যা আমার যে প্রাইভেসি ব্রিচ হয়েছে সেটার ব্যাপারে আমি জিডি করেছি। আমি এটার নিন্দা জানাই এবং যারা জড়িত তাদের শাস্তি কামনা করছি এবং হ্যাঁ, আমার যে আইডিতে যার ছবি দেওয়া ছিল তার এবং যার আইডি থেকে ছবিগুলো নেওয়া হয়েছিল তার একটা সিকিউরিটি কনসার্ন তৈরি হয়েছে এবং তার কিছু আসলে ব্রিচ হয়েছে। তার যে প্রাইভেসি এজন্য আসলে তার কাছে আমি ক্ষমা প্রার্থী। তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং এটি আমি ওন করি এবং তারা যদি আসলে আমাকে শাস্তির মুখোমুখি করতে চায়, অবশ্যই আমি শাস্তি মাথা পেতে নিবো। এবং এছাড়া আসলে আমার বলার কিছু নেই। এটা নিয়ে আমি Facebook এ, সোশ্যাল মিডিয়ায় আমি অলরেডি লিখেছি এবং এটাকে আমি ওন করি। ভাই আপনার ব্যক্তিগত স্পেয়ার থেকে আমরা একটু রাজনৈতিক অঙ্গনে ফিরে আসি। ছাত্র দলের সঙ্গে কতদিন ধরে আছেন? ছাত্রদলের সাথে আসলে আমি দীর্ঘ ৮ বছরের পথ চলা। আমি ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলাম এবং ১ম দিন থেকে আমি ছাত্রদলের সাথে যুক্ত ছিলাম এবং এখন পর্যন্ত ছাত্রদলের সাথেই যুক্ত আছি। আচ্ছা, আমরা জানতে পেরেছি আপনার হাতে একটি রড লাগানো। এটি সত্য কিনা? জি, আসলে পাত লাগানো আছে। তো এটার পিছনে যদি আমি বলি কিভাবে কি, ২০১৮ সালে যখন আমি ক্যাম্পাসে এসেছিলাম ছাত্রলীগের রাজনীতিতে, তখনই ফার্স্ট ইয়ারে আমি ছাত্রলীগের হাতে ২ বার নৃশংসভাবে হামলার শিকার হই এবং ২০২৩ সালের ১০ জুলাই অ্যা আমরা ইফতার করছিলাম আমার ক্যাম্পাসের সিনিয়র, জুনিয়র সহ রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে। ইফতার করার পর যখন আমি ঢাকা মেডিকেল আউটডোরে চা খাচ্ছিলাম, হঠাৎ করে ছাত্রলীগের ২০-৩০ টি বাইক আসে, তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আসে এবং এসেই সরাসরি আমার মাথায় আঘাত করে। মাথায় আঘাত করার সাথে, সাথে আমার মাথাটি ফেটে যায় এবং আমি পড়ে যাই এবং পরবর্তীতে তারা একাধিক আঘাত করে আমার মাথাকে উদ্দেশ্য করে। আমি যদি বলতে চাই স্পেসিফিক লাগে তাহলে হত্যার উদ্দেশ্যে আসলে তারা এসেছিল। পরবর্তীতে আমি আমার মাথা বাঁচানোর জন্য আমার হাতকে মাথার উপরে এভাবে দেই। দেওয়ার কারণে তখন বেমোরে একটি বাড়ি এখানে লাগে। লাগার সাথে, সাথে আমার হাতটি ভেঙে যায়। পরবর্তীতে আমি অ্যা মাটিতে গড়াগড়ি খাই। এমন সময়ে কিছু লোক অনেকক্ষণ ধরে মারার পরে কিছু লোক বলে যে, "আসলে একে ছেড়ে দিন। অনেক তো মারলেন।" তখন আমি ওইখান থেকে তারা ধরাধরি করে আমাকে উঠায়। উঠানোর পর আমি ঢাকা মেডিকেলের আউটডোরের ভিতরের দিকে যখন চলে যাই, তখন আরেক দফায় তারাই আমাকে আবার হামলা করে এবং আমার তখন আপনারা দেখেছেন বিভিন্ন সময় ছবিতে যে আমার পেছনের মধ্যে রক্ত আছে, আমার মাথার মধ্যে সেলাই হচ্ছে, আমার হাতের মধ্যে অপারেশন হয়েছে। সেই পাত এখন পর্যন্ত বয়ে নিয়ে বেড়াচ্ছি। ডাক্তার আ আপনারা জানেন যে পাত বের করতে হলে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হতে হয়। তো নির্দিষ্ট সময় অতিবাহিত হয়েছে। ডাক্তার বলছে যে পাত বের করতে হবে। আসলে ডাকসু নির্বাচনের জন্য পাতটা বের করতে পারছি না। ইনশাআল্লাহ ডাকসু নির্বাচনের পরবর্তী সময়ে পাতটি বের করে ফেলব খুব আপনার কথা শীঘ্রই। থেকেই আবার ডাকসুতে ফিরে আসি। ডাকসুতে আপনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে লড়ছেন। আ এই আসলে পদটাকেই কেন বেছে নেয়া? দেখুন, আসলে ডাকসুর অভিজ্ঞতা আমার ১ম নয়। ডাকসুর অভিজ্ঞতা ২০১৯ সালেও আমি একটি ডাকসু নির্বাচন করেছিলাম। তখন হল সংসদে সাহিত্য সম্পাদক পদে লড়েছিলাম। তো দেখুন, আমার বিভাগ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বর্তমানে আমি এমফিল এ পড়াশোনা করছি, যেখানে গবেষণার সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার মনে হয়েছে যে উচ্চতর যে গবেষণা রয়েছে সেটার অনেক ঘাটতি রয়েছে। সেখানে যে বিশ্ববিদ্যালয়ের যে আ আর্থিক যে ব্যয়, সেই ব্যয়টা খুবই সামান্য পরিমাণ ব্যয় করা হয় এবং আন্তর্জাতিকভাবে কোনো জার্নাল প্রকাশ করা হয় না। সেক্ষেত্রে আমার ইচ্ছা জেগেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পাদক হতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্তর্জাতিক যে প্রকাশনাগুলো রয়েছে সেগুলো প্রকাশ করার ব্যবস্থা করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা এই জার্নালগুলোতে আর্টিকেল প্রকাশ করতে চায় তাদেরকে সুযোগ দিব এবং তারা যেন আর্টিকেল বের করতে পারে সেক্ষেত্রে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করব। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উচ্চতর গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যেই আসলে আমার আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থিতা আরকি করছি। ভাই একটা কমন প্রশ্ন। ছাত্রদল তাদের একটা নিজস্ব একটা মাদার সংগঠন আছে। তারা তারেক রহমানের কথার বাইরে সহযোগী সংগঠন। আচ্ছা, এটা বলা আমি বলছি মাঠের কথা। জি। মাঠের কথা মাদার সংগঠন আছে তাদের কথা ছাড়া এবং তারেক রহমানের নির্দেশনা ছাড়া তারা কিছু করতে পারে না।
এই বিষয়ে যদি বলতেন এটা আসলে আমাদের ৫ আগস্টের পর যে রাজনীতি হচ্ছে সেখানে শিক্ষার্থীদের একটাই দাবি যে মাদক সংগঠনের ম্যান্ডেট নিয়ে কোন ছাত্র সংগঠন যেন শিক্ষার্থীদের উপরে করতে আপনাদের যে বর্তমান যে ইয়েটা আছে যে আপনারা তারেক রহমানের কথার বাইরে যেতে পারেন না। এটার সঙ্গে আমাদের ছাত্রদের যে দাবি, এই দাবিতে কোনো পার্থক্য আসবে কিনা? দেখুন, তারেক রহমান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। দেখুন, তারেক রহমানের থেকে আমরা শুধু শিক্ষা নেই। শিক্ষা নেই গণতান্ত্রিক আন্দোলনের, শিক্ষা নেই গণতান্ত্রিক সংস্কৃতির, শিক্ষা নেই শিক্ষার্থীদের জন্য কিভাবে কাজ করা যায়। উনি সিনিয়র হিসেবে আমাদের ভালো এবং মন্দ সেগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ পরামর্শ দেন। কিন্তু ছাত্রদলের গঠনতন্ত্র অনুসারে চলে। ছাত্রদলের একটি আংশিক গঠনতন্ত্র রয়েছে, ছাত্রদলের একটি কার্যপ্রণালী রয়েছে, ছাত্রদলের একটি কেন্দ্রীয় সংসদ রয়েছে এবং তার আন্ডারে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ রয়েছে, যারা একটি সুন্দর সাংগঠনিক স্ট্রাকচারে চলে। আমরা যদি আমাদের ডাকসু প্যানেলের কথা বলি, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেখানে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক বা বিশ্ববিদ্যালয় সভাপতি, সাধারণ সম্পাদক চাইলেই প্রার্থিতা করতে পারত। সেই সুযোগ ছিল। কিন্তু আমাদের প্রার্থী নির্বাচন করা হলো কিভাবে? শিক্ষার্থীদের যে বর্তমান যে যুগের চাহিদা, তাদের যে আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিতভাবে একটি প্যানেল দেই। সেক্ষেত্রে ছাত্রদল সকলের ক্ষেত্রে ঘোষণা দিয়েছে যাদের প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে তাদের সবাইকে ফর্ম তুলতে। ফর্ম তোলার পর যারা ফর্ম তুলেছে তাদের ইন্টারনাল যে ভোটিং আমাদের বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদের যে নেতৃবৃন্দ রয়েছে, সুপার নেতৃবৃন্দ রয়েছে, তাদের ইন্টারনাল ভোটিং এর মাধ্যমে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল দিয়েছি, যেটা আসলে ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত সকল স্তরের শিক্ষার্থীদের কাছে সমাদৃত। তো দেখুন, আমরা ইন্টারনালিও গণতন্ত্রের চর্চা করি, এক্সটার্নালি তো অবশ্যই গণতন্ত্রের চর্চা আমরা করছি, যেহেতু ডাকসু নির্বাচন করছি। সেক্ষেত্রে আসলে যারা গণতন্ত্রের চর্চা করে এবং দীর্ঘ ১৭ বছর যাদের গণতন্ত্রের পক্ষে সংগ্রাম, তারা আসলে যা করবে তা শিক্ষার্থীদের কল্যাণের জন্যই করবে। শিক্ষার্থীদের বিপরীতে যায় এমন কোনো কিছু ছাত্রদল অবশ্যই করেনি, কখনো সামনেও করবে না। এবং এই কারণেই শিক্ষার্থীরা আমাদেরকে সমাদর করবে সবসময় বলে বিশ্বাস করি। ভাই আপনার তো সংগ্রামের দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে। আ আপনি যে পথটাকে বেছে নিয়েছেন, সেই পদে আসলে আরো অনেক ব্যক্তি লড়ছেন। জি। তো তাদের থেকে কেন আপনি নিজেকে ভিন্ন বলে দাবি করবেন? দেখুন, যদি বলেন বাংলাদেশের জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কি একমাত্র আন্দোলন ছিল? না, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলন নয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পেছনে রয়েছে দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম, আমাদের ত্যাগ, আমাদের পরিশ্রম। আমি যদি আমার কথা বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে একাধিকবার আমার রক্ত ঝরেছে। আমি জেলে গিয়েছি। ৫২ দিন আমি জেলে ছিলাম। আমার নামে ভুয়া মামলা, যেটি এখনো চলমান। আমার হাজিরা দিতে হয় বিভিন্ন নির্দিষ্ট সময় পর, পর। তো সেক্ষেত্রে আমরা বলব যে আমাদের সংগ্রাম বরাবরই ছিল, সংগ্রাম আছে, সংগ্রাম থাকবে। শুধু জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নয়, আমি যে হামলা মামলার শিকার হয়েছে সেটা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আগে এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে আগে এবং পরের যে সময়টা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সর্বোচ্চ পরিমাণ ভূমিকা রেখেছে শহীদ মিনার থেকে ক্যাম্পাসের মধ্যে হামলা শিকার এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে টিয়ার শেল এখনো পর্যন্ত আমার মধ্যে কিন্তু রাবার বুলেট রয়েছে। এটা বয়ে নিয়ে বেড়াচ্ছি, আমার হাতের মধ্যে পাত নিয়ে বেড়াচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে শিক্ষার্থীদের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সবসময় আমার লড়াই ছিল। সেক্ষেত্রে শুধু একটি নির্দিষ্ট প্রেক্ষাপটের জন্য নয়, সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে গেছে, সামনেই করব এই প্রত্যাশা, এই প্রত্যয় ব্যক্ত করি বলেই আমি নিজেকে অন্যদের থেকে বেশি যোগ্য বলে দাবি মনে করছি। তবুও যদি অন্য কেউ জিতে যায় এবং শিক্ষার্থীরা অন্যের প্রতি ম্যান্ডেট দেয়, আমি সেটাকে সম্মান জানাবো এবং তাকে সাথে নিয়ে তার সাথে কিভাবে কাজ করা যায় শিক্ষার্থীদের পক্ষে, এই কাজ আমি করে যাব এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার। ভাই আপনার ভোটারদের জন্য কি বলবেন? ভোটারদের জন্য বলব যে দেখুন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে গণতন্ত্র বিরাজমান ছিল না। দীর্ঘ ১৭ বছর পরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে। একটি গণতান্ত্রিক ধারার মধ্যে আমরা প্রবেশ করেছি এবং এই গণতান্ত্রিক ধারার পথে ১ম সিঁড়ি হচ্ছে আমাদের মিনি পার্লামেন্ট বা ডাকসু। সে ডাকসু নির্বাচনে আপনারা অবশ্যই ভোট দিবেন। যারা যোগ্য তাদেরকে ভোট দিবেন, যারা দীর্ঘদিন আপনাদের জন্য লড়াই করে গেছে, আন্দোলন সংগ্রাম করে গেছে, গণতন্ত্রের পক্ষে লড়ে গেছে, একটি নিরাপদ ক্যাম্পাসের জন্য লড়ে গেছে, যারা নিজেদের কর্মীদের সর্বোচ্চ পরিমাণ সুশৃঙ্খল রেখেছে এবং আপনাদের সেটা গণরুম, সেটা যারা গণরুম, গেস্ট রুম যেন না আসতে পারে
এজন্য যারা কাজ করবে, যারা শিক্ষার্থী, আমাদের যে হলের ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে খাবারের মান নিয়ে কাজ করবে, আপনাদের একটি সিট ভর্তির সাথে সাথে একটি সিট এবং একটি পড়ার টেবিলের নিশ্চয়তা দিবে, যারা জোর করে যেন কেউ আপনাকে কোনো মিছিল মিটিং এ নিয়ে যেতে না পারে, এই ক্ষেত্রে যারা আপনাকে সহায়তা করবে, আপনারা তাদেরকেই ভোট দিবেন বলে আশা করি এবং একটি সুন্দর এবং একটি সুষ্ঠু নির্বাচন আপনারা যেন পান এই প্রত্যাশা ব্যক্ত করি এবং আপনাদের থেকে অবশ্যই ভোট চাই এবং দোয়া চাই। আমি মেহেদী হাসান, আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট নং ৮। আমার জন্য দোয়া করবেন এবং আমাকে অবশ্যই সমর্থন জানাবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ তোমাকে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।